ভারত এবং বাংলাদেশের মধ্যে এমন একটা ঘটনা ঘটতে যাচ্ছে, আমার কাছে কেন জানি মনে হচ্ছে ঘটনাটা অনেকটা ওই আজকে থেকে 25 বছর আগে আমেরিকা এবং ইরাকের মধ্যে যে ধরনের ঘটনা ঘটছিল না, অনেকটা সেরকম। তখন ওই যে জুনিয়র জর্জ বুশ তখন কিন্তু ইরাকে আক্রমণ চালাবে। কারণ হচ্ছে ইরাক চ্যালেঞ্জ করছিল যে তারা তাদের বিকৃত তেল তারা এই ডলারে করবে না, এক্সচেঞ্জ করবে না, এবং ডলারটা তারা ওই আমেরিকাতে রিজার্ভ হিসেবে রাখবে না, তারা ইউরোতে বেচা কিনা করবে এইরকম। তো এটা তো আমেরিকার উপরে ভয়ঙ্কর রকম, মানে আমেরিকার বিরুদ্ধে আচরণ করা না, অর্থাৎ আমেরিকার সাথে চ্যালেঞ্জ করার মতো বিষয় না, এটা আমেরিকার ডলারকে চ্যালেঞ্জ করার মতো বিষয় না। তো আমেরিকা তো এটা মেনে নিতে পারে না। ফলে আমেরিকা চাচ্ছিল যে কোনো উসিলায় ইরাককে আক্রমণ করার জন্য। তারপরে জর্জ বুশের সময় আমরা তো জানতাম তখন কি হয়েছিল। তখন ওই আমেরিকার বিভিন্ন সংবাদ মাধ্যমে নানা কায়দায় নানাভাবে প্রচার হতে থাকলো, এবং জর্জ বুশ নিজেও তাদের সিআইএ বা গোয়েন্দাদের রেফারেন্স দিয়ে বলা শুরু করলো যে ওই ইরাকে পারমাণবিক বোমা বানানোর সমস্ত সরঞ্জামাদি আছে, কেমিক্যাল উইপন্স আছে, এবং সেগুলো তারা এখান থেকে ওখানে বয়ে নিয়ে যাচ্ছে, বড় বড় যে ট্রাক বা লরি আছে না তাতে করে, এরকম খবর কিন্তু ছিল। এবং তারপরে কথা নাই বার্তা নাই, আমেরিকা প্রস্তাব দিল যে জাতিসংঘকে করতে হবে, অনুমতি দিতে হবে ওই সাদ্দাম হোসেনের যে প্রাসাদ, যেখানে সাদ্দাম হোসেন থাকতো, ওইখানে তল্লাশি করার জন্যে। তো এইটা তো সাদ্দাম হোসেন তো গোয়ার টাইপের ছিল, তাই না? এবং সাদ্দাম হোসেন যেটা মানবে না, এই প্রস্তাব মানবে না, এটা কিন্তু আমেরিকা খুব ভালো করে জানতো। এবং আমেরিকার উদ্দেশ্য ছিল যে যখনই সাদ্দাম হোসেন এই প্রস্তাব মানবে না, তখনই আমেরিকা এসে এই ইরাকে আক্রমণ করবে। ঘটনাটা কিন্তু তাই ঘটছিল। এবং পরবর্তীতে দীর্ঘদিন ধরে এই যে আমেরিকার মদতপুষ্ট সরকার কিন্তু এই যে ইরাকে ছিল, সাদ্দাম হোসেনকে তারপর তো ধরে কি ফাঁসিতে লটকালো, তাই না? কিন্তু অতঃপর আমরা কোনো দিন শুনি নাই যে ইরাক সত্যিকার অর্থে কোনো দিন পারমাণবিক বোমার কোনো কিছু করতে যাচ্ছিল, তৈরি করার কোনো প্রস্তুতি নিয়েছিল, অথবা তাদের ওখানে কোনো কেমিক্যাল উইপন্স ছিল, এরকম কোনো খবর আমরা দেখি নাই। পরবর্তীতে আমেরিকার কোনো একজন সম্ভবত ভুল স্বীকার করছে যে ইরাকে এই আক্রমণটা ছিল তাদের একটা কৌশলগত ভুল। তো এই যে কোনো একটা অজুহাত তৈরি করে এই যে আক্রমণ করা, একটা দেশকে আক্রমণ করা, সম্ভবত এইরকম একটা ঘটনা এই বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে সামনের দিকে ঘটতে যাচ্ছে। কেন এই কথাটা বললাম সেটা বুঝতে গেলে যে ভারতের যে মিডিয়াগুলো আছে না, ওই মিডিয়াগুলোর খবর আমরা একটু শুনি, তাহলে বুঝতে পারবো যে আসলে কি ঘটতে যাচ্ছে। কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় চিন্তার বিষয়, বাংলাদেশের একটি ফার্টিলাইজার কোম্পানি থেকে সব মিলিয়ে ৩,২০০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট অতি সম্প্রতি চুরি গেছিল। খুবই ইন্টারেস্টিং খবর দিল, তাই না? কারণ আমরা তো জানি না বাংলাদেশের কোনো এক ফার্টিলাইজার থেকে অ্যামোনিয়াম নাইট্রেট যদি যায়, তাহলে সেই ফার্টিলাইজার কোম্পানিটা কি কর্ণফুলী ফার্টিলাইজার হতে পারে বা ফেসুগঞ্জ ফার্টিলাইজার হতে পারে, কারণ ওখানেই তো ওই যে ইউরিয়া সার তৈরি করে, আর ইউরিয়া সার তৈরি করতে গেলে সেই অ্যামোনিয়াম নাইট্রেট এইগুলো লাগে। তো এই যে ৩,০০০ কেজি যে অ্যামোনিয়াম নাইট্রেট বাংলাদেশের কোনো একটা সার কারখানা থেকে যে চুরি গেল বা হারায় গেল, এই খবর কি আমাদের দেশে একে প্রচার করছে? আর যদি হারায় যায়ও তাহলে তো প্রচার করবেও না, কারণ এটার উদ্দেশ্য যদি হয় ভিন্ন, অর্থাৎ যেটা নাকি ভারতীয় মিডিয়া বলতে চাচ্ছে, এই ধরনের যদি কোনো উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে এই ফার্টিলাইজার যে হারালো, অর্থাৎ অ্যামোনিয়াম নাইট্রেট যে হারালো, এই খবর তো কেউ প্রচার করবে না। তাহলে এই ভারতীয় মিডিয়া এই খবরটা কোথা থেকে পেল? বাংলাদেশের মানুষ জানে না, ওরা জানে। তাহলে হয় ঘটনাটা সত্যি ঘটছে, এবং সেই হেতু তারা এবং ঘটছে তারা কীভাবে জানে? তাদের গোয়েন্দা তথ্য মোতাবেক জানে হয়তো বা। তো এই জন্যে তারা এইটা নিয়ে প্রচার করছে। এবং প্রচার করছে কেন? ওই যে বাংলাদেশ যে অন্যায় করছে, মানে একটা অজুহাতে বাংলাদেশের উপর আক্রমণ করতে হবে, ওই যে সাদ্দাম হোসেনের ইরাককে আক্রমণ করতে হবে, কারণ তারা কেমিক্যাল উইপন্স বানাচ্ছিল সাদ্দাম হোসেন। তো আমেরিকার একটা অজুহাত দরকার ছিল না? তো ভারতেরও তো এখানে একটা অজুহাত দরকার। তো যাই হোক, সেই অজুহাতটা কীরকম? এই যে ৩,০০০ কেজি নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট যে চুরি গেল বলে এই যে দাবি করলো,
এখন এটা যদি সত্যি হয় অথবা যদি মিথ্যাও হয় তাতেই বা কী, এখন ভারতের দরকার একটা অজুহাত, তাই না? তো এই 3000 কেজি নাইট্রেট অ্যামোনিয়াম নাইট্রেট আসলে কি, সেটা একটু পরে শুনলে বোঝা যাবে যে আসলে কীভাবে এটা একটা অজুহাতের দিকে ধাবিত হচ্ছে। এবং ভারতের মিডিয়াগুলো সেই বিষয়টাই কিন্তু প্রতিষ্ঠিত করার জন্য কিন্তু খালি এই একটা মিডিয়া না, আরও কয়েকটা মিডিয়ায় কিন্তু একই খবর দেখলাম যে প্রচার হলো। তো আমরা বাকিটা শুনি যে এই 3000 অ্যামোনিয়াম নাইট্রেট দিয়ে আসলে কী, মানে কি বিষয় কী, বাংলাদেশ থেকে চুরি হলো, তো তাতে ভারতের কি সমস্যাটা কোথায়? তারপর সেটি ঘুরপথে নেপাল হয়ে প্রবেশ করেছে ভারতে। এই যে দুয়ে দুয়ে চার মিলানোর চেষ্টা করছে যে বাংলাদেশের ফার্টিলাইজার কোম্পানি থেকে কি হয়ে গেছে, অ্যামোনিয়াম নাইট্রেট 3000 কেজি হারিয়ে গেছে। এবং এইটা পরবর্তীতে বাংলাদেশ থেকে প্রথমে গেছে নেপালে, এবং নেপাল থেকে তারপরে ওই ভারতের মধ্যে ঢুকছে। কারণ এটাই কিন্তু এখন বাংলাদেশ থেকে যে কোনো পণ্য ভারতে ঢোকার, মানে একটা অবৈধ পণ্য ভারতে ঢোকার কিন্তু ইজিয়েস্ট ওয়ে কিন্তু এটাই। কারণ এমনিতে ভারত বাংলাদেশের সীমান্ত তো অত্যন্ত কড়াকড়, আবার ভারত পাকিস্তানের সীমান্ত অত্যন্ত কড়াকড়। ফলে হচ্ছে কি, বাংলাদেশ থেকে এই যে নেপালে গেলে, নেপাল আর ভারতের সীমান্তে তো অত কড়াকড় না, বিভিন্ন জায়গায় ওখানে তো ওই পাহারাদারও নাই। তো অতএব বাংলাদেশ থেকে যদি কোনো কায়দায় নেপালে এই মালটা পাঠানো যায় তাহলে সেখান থেকে ভারতে ঢুকানো যায়। এরা কিন্তু সুন্দর একটা গল্প তৈরি করছে। এখন এটা গল্প না বাস্তব আমরা তো জানি না। আসলে যে 3000 কেজি এই অ্যামোনিয়াম নাইট্রেট হারিয়ে গেছে কিনা কোনো মিডিয়াতে আমরা শুনি নাই, এই সর্বপ্রথম শুনলাম। কিন্তু ঘটনা যদি সত্য হয় অথবা এদের এই ঘটনাকে যদি এরা সত্য বলে প্রমাণ করে ফেলে, তাহলে সেটা কি বাংলাদেশের জন্য ভয়ঙ্কর ক্ষতির কারণ হতে যাচ্ছে না? অর্থাৎ ভারতের হাতে কিন্তু অজুহাত কিন্তু মানে চলে আসতেছে। তারা এই অজুহাতের ভিত্তিতেই কিন্তু বাংলাদেশে তারা আত্মরক্ষার নাম দিয়ে এবং বাংলাদেশের এই ধরনের ষড়যন্ত্রের সাথে যুক্ত থাকার অভিযোগে অভিযুক্ত করে বাংলাদেশকে কিন্তু শাস্তি দেওয়ার জন্য ভারত কিন্তু পদক্ষেপ নিতে পারে, এবং নিলে পরে পৃথিবীর কোনো দেশ বাংলাদেশকে রক্ষার জন্য এগিয়ে আসবে না। আমি এই পয়েন্টটা খুব বেশি জোর দিই যে ভারত যদি এই পয়েন্টটাকে সঠিক বলে প্রমাণ করে তারপরে এটা ভারতের বিরুদ্ধে বাংলাদেশের ভয়ঙ্কর ষড়যন্ত্র করার যে প্রমাণ হিসেবে যদি তারা দেখাতে পারে, তাহলে তারা যে কোনো মোমেন্টেই বাংলাদেশের এগেনস্টে সামরিক ব্যবস্থা নিতে পারে, এবং এই ক্ষেত্রে পৃথিবীর কোনো দেশ বাংলাদেশকে সাহায্য করার জন্য এগিয়ে আসবে না। এবং প্রশ্ন হচ্ছে তখন বাংলাদেশের সেনাবাহিনী কিভাবে তাদেরকে থামাবে। তবে আমরা শুনি যে ওই জামাত ইসলামের 50 লক্ষ তাদের প্রশিক্ষিত দিয়া দিয়েছে, আর ওই যে যারা নাকি প্রাক্তন সৈনিক আছে বা সেনা কর্মকর্তা আছে তারাও বলছে দেশ রক্ষার প্রয়োজনে তারা ঝাঁপিয়ে পড়বে। তো হ্যাঁ, আমরা বস্তুত মনে হচ্ছে যে সেটা দেখার জন্যে আমাদের বেশি ওয়েট করা লাগবে না। যারা নাকি 50 লক্ষ জিহাদি তারা কিভাবে দেশকে রক্ষা করে এবং যারা অবসরপ্রাপ্ত সেনা বা কর্মকর্তা আছে তারাও বা কীভাবে ঝাঁপিয়ে পড়ে, মনে হয় যে তাদের ইচ্ছা পূরণ হতে খুব বেশি টাইম লাগবে না। কারণ ভারতীয় মিডিয়ার এই যে খবর যেটা শুনলাম, এটা যদি সত্য হয় তাহলে তো ঘটনা যে কোনো মোমেন্টে ঘটতে পারে, হয়তো আগামী সপ্তাহে, হয়তো বা 1 মাস পরে বা 2 মাসের মধ্যে, কি ঘটতে পারে না। প্রসঙ্গত বলতেই হবে যে এই অ্যামোনিয়াম নাইট্রেট ভারতে প্রবেশ করছে, যদি করে থাকে নেপাল থেকে, তো এটা ভয়ঙ্কর কাণ্ড। কী কারণে? কারণ হচ্ছে ওই যে কতগুলো ডাক্তারকে ধরছে না, তাদেরকে জঙ্গি হিসাবে তাদেরকে অ্যাটাক করছে, এবং তাদের বাড়ি থেকে এই অ্যামোনিয়াম নাইট্রেটই পাওয়া গেছে। একজনের বাড়ি থেকে কত, ওই 2900 কেজি মনে হয় অ্যামোনিয়াম নাইট্রেট পাওয়া গেছে। আর কিছু অ্যামোনিয়াম নাইট্রেট ওই যে গাড়িতে করে নিয়ে যাচ্ছিলো, তখন মনে হয় বিস্ফোরণ ঘটছে ওই যে নয়াদিল্লির ওই যে কী জানি ওই লাল কেল্লা, ওখানে ঘটনা কিন্তু এইটাই। অর্থাৎ ওই জায়গার যে অ্যামোনিয়াম নাইট্রেটের যে পরিমাণ, এর সাথে কিন্তু এই কথিত বাংলাদেশের থেকে যে 3000 কেজি নাইট্রেট যে হারিয়ে গেছে বা চুরি গেছে বা খোয়া গেছে, এর কিন্তু একটা মিল আছে, তাই না? এখন ঘটনা হচ্ছে যে আদৌ বাংলাদেশ থেকে এই নেপালে গেছে কিনা এবং নেপাল থেকে ভারতে ঢুকছে কিনা। বাংলাদেশ থেকে এ ব্যাপারে কোনো খবর আমরা না পাইলেও ভারত থেকে কিন্তু এখন বিভিন্ন মিডিয়ায় ব্যাপকভাবে এটা প্রচার করছে, কি তাই না? ইতিমধ্যে সেই 3200 কেজির মধ্যে 2900 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং পুলিশ
ভারতবর্ষের নানা প্রান্তে তল্লাশি চালিয়ে ইতিমধ্যে উদ্ধার করেছে। এখনো উদ্ধার করা সম্ভবপর হয়নি 300 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট। কোথায় এই? তার মানে ওই যে 2800 কেজি না 2900 কেজি না অ্যামোনিয়াম নাইট্রেট একজন ডাক্তারের বাড়িতে পাওয়া গেছে, কি ডাক্তার সাহিল নাকি জানি নাম। এখন ভারত যদি প্রমাণ করতে পারে যে ওই অ্যামোনিয়াম নাইট্রেট এটা বস্তুত বাংলাদেশ থেকেই গেছে এবং বাংলাদেশের লোকজনই সহযোগিতা করছে, বাংলাদেশের লোকজন খালি কেন, বাংলাদেশের সরকারের সহযোগিতা ছাড়া কি আর বিমান পথে কি আর ওই বাংলাদেশ থেকে কি আর ওই ইয়েতে গেছে, নেপালে গেছে? তারপরে নেপালে যদি যেয়ে থাকে তো সেখান থেকে অবৈধভাবে বাংলাদেশে ঢুকছে, তাই না? সেখানে নেপালও তাহলে জড়িত থাকবে, বাট মূল কালপ্রিট হিসাবে তো জড়িত করবে ভারত কাকে? বাংলাদেশকে। এখন ঘটনা সত্য কিনা আমরা নিশ্চিত না, এটা তো বটেই, আসলেই 300 কেজি 3000 কেজি হারিয়েছে কিনা। কিন্তু যদি আদা দল খেয়ে লাগে যে ভারত, এবং সত্যিকার অর্থে যদি ঘটনার সাথে বাংলাদেশ জড়িত থাকে, তাহলে বাংলাদেশের কপালে খারাপই আছে। এবং এই ভারতকে উত্তেজিত করার মতো বহু কারণ অলরেডি ঘটিয়ে ফেলছে। খালি যে মুখে মুখে উত্তেজনাকর এবং উস্কানিমূলক কথাবার্তা বলেই যে বাংলাদেশ শান্ত হয়েছে তা কিন্তু না। পাকিস্তানের মতো একটা ব্যাংকরাপ্ট এবং ভিখারি রাষ্ট্র, যাদের মূল মন্ত্রই হলো সন্ত্রাস তৈরি করা, উৎপাদন করা, যারা বাংলাদেশকে এখন ধ্বংস করার প্ল্যানে মারছে, তো অন্তর্বর্তীকালীন সরকার দেখা যাচ্ছে সেই পাকিস্তানের সাথে দরম মহরম করে সেখানকার সেনাবাহিনী প্রধানকে একবার আনে, আরেকজন মিলিটারি বাহিনীকে আনে, তারপরে বিমান বাহিনীর প্রধানকে আনে, তারপরে ওই নৌবাহিনীর প্রধানকে আনে, তারপরে লস্কর তৈবা ইত্যাদি ইত্যাদি যে জঙ্গি গোষ্ঠী তাদের নেতা গোতা তাদেরকে এই যে এনে এ পর্যন্ত আনছে আমরা তো জানি। তো এখন এত লোকজন আসলো পাকিস্তান থেকে, এর ফলে কোনো ঘটনা ঘটবে না সেটা তো নিশ্চিত বলা যায় না, তাই না? কারণ পাকিস্তানও তো এই ভারতের বিরুদ্ধে একটা প্রতিশোধ নিতে চায়। কারণ কিছুকাল আগে ভারত ওই যে অপারেশন সিন্দুর চালাইছিল না, চালিয়ে ওই যে জঙ্গি গোষ্ঠীর বিভিন্ন আস্তানা তারা ব্রাহ্মস মিসাইল দিয়ে কিন্তু উড়াইয়া দিছিল। তো এর জন্য তো এর বিপরীতে তো পাল্টা তেমন কোনো পদক্ষেপ পাকিস্তান আসলে নিতে পারে নাই। তারা এখন পাগল হয়ে গেছে, হন্যে হয়ে গেছে, এবং পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে পেয়েছে একেবারে সোনায় সোহাগে একটা জায়গা, এবং না চাইতে বৃষ্টি পাওয়ার মতো। মানে পাকিস্তান না চাইলেও বাংলাদেশ এখন এই যে পাকিস্তানের সাথে দরম মহরম করতে চায়, বিশেষ করে যে জামায়াত ইসলামের অনুপ্রেরণায়, কারণ তাদের তো একটা মুক্তিযুদ্ধ করতে হবে, তাই না? হ্যাঁ, পাকিস্তান হয়তো পাকিস্তান বলছি জামায়াত ইসলাম হয়তো নতুন করে মুক্তিযুদ্ধ করে মুক্তিযোদ্ধা হিসেবে নাম লেখাতে পারে, বা হয়তো সেটা সম্ভব একটা যুদ্ধের মাধ্যমে, কিন্তু সেক্ষেত্রে ভারত কিন্তু 71 সালের মতো ভুল করবে না, সেটা আমি আরও একবার স্মরণ করিয়ে দিতে চাই। তারা কিন্তু এইবার ওই চিকেন নেককে এলিফ্যান্ট নেক বানিয়ে ছাড়বেই, এবং সেই ক্ষেত্রে এই জামাত ইসলাম বা এই অন্তর্বর্তীকালীন সরকার এবং সবশেষে পাকিস্তান বাংলাদেশকে কীভাবে সাহায্য করতে পারে সেটা দেখার অপেক্ষাতেই থাকলাম। কারণ অলরেডি বাংলাদেশ সরকার আগুন নিয়ে খেলা করছে, তো আগুন নিয়ে যখন বেশি খেলাধুলো হবে তখন তো কিছু জায়গা পুড়ে যাবে, তাই না? তো বাংলাদেশ কি ভারতের কোনো অঞ্চল দখল করতে পারবে নাকি? পারলে তো ভালোই হতো নাকি? ওরা যদি চিকেন নেকের অঞ্চল কিছু দখল করে, আমরাও তাহলে পূর্ব অঞ্চলীয় ওই ত্রিপুরা রাজ্য দখল করে নেব, অসুবিধা কী? পারবে বাংলাদেশ? দেখা যাক। ধন্যবাদ।